জুলাইয়ের নাম শুনলে গাত্রদাহ হবে আওয়ামী লীগের, দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। বিএনপির জ্বলে কেন? কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই, আমরা বাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তানকে বলতে চাই, আপনার বিএনপিকে আপনি বাকশাল মুক্ত করেন। দ্বিতীয় স্বাধীনতা, সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে যাদের গাত্রদাহ হয়, ঘাট ধাক্কা দিয়ে বিএনপি দিয়ে বের করে দেন। জুলাই বিপ্লবটা হয়েছে 2024 সালে ঠিক, তবে এই জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে। 5ই মে শাপলা চত্বরে বুকের তাজা রক্ত দিয়ে এদেশের আলেম সমাজ, তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের ইসলাম প্রিয় জনতা, আল্লাহর নবীর আশিক রাসূল উম্মতেরা রক্ত দিয়ে যেই পাটাতন তৈরি করেছিল, সেই পাটাতনের উপর দাঁড়িয়েই 36শে জুলাই 2024 সালে বিপ্লব তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মকসুদে পৌঁছেছে। কাজেই রক্ত দিয়ে ভিত তৈরি করেছি আমরা, জীবন দিয়ে ভিত তৈরি করেছি আমরা, শাহাদাতের রক্তের নজরানা দিয়ে বাংলার মাটিকে সিঞ্চিত করেছি আমরা। আমার ভাই শাহাদাত বরণ করেছে, আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা চোখের অশ্রু ফেলেছি, আমাদের ঘাম, অশ্রু আর রক্তের উপর যেই বিপ্লবের বুনিয়াদ তৈরি হয়েছে, সেই বিপ্লবের প্রতি আমাদের চেয়ে বেশি ভালোবাসার কারো হতে পারে না। তাই আমি মনে করি শাপলা চত্বরকে যারা ধারণ করেন, শাপলার ইতিহাসকে যারা বরণ করেন, শাপলার শহীদানদের জন্য যাদের হৃদয় কাঁদে, যারা মনে করেন শাপলা চত্বরে আপনার ভাই শাহাদাত বরণ করেছেন, আপনাকেও জুলাই বিপ্লব নিজের বক্ষে ধারণ করতে হবে, অন্যথায় আপনি শাপলা চত্বরের ইতিহাসের সঙ্গে কৃতজ্ঞতা আদায় করতে পারবেন না। শুধু শাপলা চত্বর নয়, শুধু 2013 সালের সেই হেফাজতে ইসলামের আন্দোলন নয়, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আমাদের 20টি তাজা প্রাণ ঝরে পড়েছে, রক্ত দিয়েছি তখনও আমরা। 2021 সালে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার পর স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা ক্ষান্ত হয়নি। আমাদের প্রায় 1.5 সহস্রাধিক আলেম ওলামাকে নির্মম ভাবে আমাদেরকে গ্রেফতার করে রিমান্ডে অকথ্য নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে পূর্ণ করে রেখেছিল। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, বছরের পর বছর, 2 বছর 3 বছর পর্যন্ত বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। শুধু কারারুদ্ধ নয়, দিনের পর দিন, মাসের পর মাস আমরা রিমান্ডে অকথ্য নির্যাতন সহ্য করেছি। আমি একা রিমান্ডে 1 চিল্লা দিয়েছি। বিভিন্ন থানার গারদগুলো থেকে নিয়ে ডিবির গারদে আমাদেরকে মাসের পর মাস এভাবেই জিন্দানখানায়, অন্ধকার কারা প্রকোষ্ঠে এক মানবেতর জীবন আমাদেরকে যাপন করতে হয়েছে। কারাগারে যাওয়ার পরেও 8-10 জন বন্দী যেই সকল ফ্যাসিলিটি এবং সুযোগ পায়, শুধুমাত্র আমরা মোদির বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে আমাদেরকে সেই প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের চোখের অশ্রুতে আমাদের বুক ভেসে যেত। আমরা আমাদের ভাইদের সঙ্গে কারাগারে পর্যন্ত দেখা করার সুযোগ পেতাম না। অপরাধ একটাই, অপরাধ আমরা মোদির বিরুদ্ধে আন্দোলন করেছি, অপরাধ একটাই আমরা বাংলাদেশকে ভালোবেসেছি, অপরাধ একটাই আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে বরদাস্ত করি নাই। রক্ত দিলাম 13 সালে, রক্ত দিলাম 21 সালে, 21 থেকে 24 সাল পর্যন্ত দিন গুজরান করলাম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। এরপরে আমাদের রক্তের স্রোত বেয়ে আসলো 2024-এর জুলাই মাস। রক্তস্নাত সেই জুলাই মাস 1,500 বাংলার দামাল সন্তান রক্ত দিল, জীবন দিল। বাংলাদেশের প্রতিটি জনপদ, প্রতিটি অঞ্চল আমার সন্তানদের বুকের রক্তে লাল হয়ে গেল। শহীদের লাশ আপনারা তালাশ করুন, শহীদের তালিকা নিয়ে অ্যানালাইসিস করুন। শাহাদাত বরণ করলো কারা?
যদি সেই শহীদদের তালিকা ধরে আপনারা একটা একটা করে পরিচয় শনাক্ত করতে যান, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক পাবেন এদেশের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা, তাওহীদি জনতা রক্ত দিয়ে জুলাই বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেছে। সুতরাং তার প্রথম কারণ, জুলাই বিপ্লবটাকে আমরা এতটা গুরুত্ব দেই কারণ এই বিপ্লবের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা। দ্বিতীয় কারণ, জুলাই বিপ্লব আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, আমরা জানি বাংলাদেশে 1971-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সালে বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করা হয়েছে। 72 সালে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। 71-এর স্বাধীনতার প্রকৃত স্বাধীনতার চেতনাকে গলা টিপে হত্যা করে 72-এর একটি সংবিধান তৈরি করার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদী সংবিধান থেকে কপি করে পেস্ট করে বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধানের অনুগত করার মাধ্যমে নব্য বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছিল। আপনারা পড়বেন, জানবেন বাংলাদেশের সংবিধানে 72 সালে যে মৌল 4 নীতি অন্তর্ভুক্ত করা হয়েছিল, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, ভারতীয় সংবিধান থেকে এনে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। যেই মূল 4 নীতির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। বাংলাদেশের স্বৈরাচারী স্বৈর গোষ্ঠী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে পরিচালিত 24 বছরের বাংলাদেশের স্বাধিকার সংগ্রামের সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না। স্বাধীনতার পর বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে ছিনতাই করার জন্য ভারতের পক্ষ থেকে 72-এর এক নতুন বন্দোবস্ত বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরের ইতিহাস 50 বছর পর্যন্ত বাংলাদেশকে শোষণ করবার ইতিহাস। এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যকে 72-এর সংবিধানের মাধ্যমে পায়ের তলে পিষ্ট করবার ইতিহাস। এরপরের ইতিহাস বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপর কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতার মতো ভারতীয় পচামালকে দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করবার ইতিহাস। এভাবেই 1 বছর 2 বছর নয়, 72 থেকে 2024 সাল 52 বছর পর্যন্ত 72-এর বন্দোবস্তের দ্বারা বাংলাদেশকে শাসন করা হয়েছে। এই 72-এর বন্দোবস্ত থেকে কখনোই বের হয়ে আসার সুযোগ পাইনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনকালে সামান্য একটু চেষ্টা করেছিলেন, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু কখনোই আমূল কোনো পরিবর্তনের মাধ্যমে 72-এর সংবিধান এবং 72-এর বন্দোবস্তকে বাংলাদেশ থেকে উৎখাত করা সম্ভব হয়নি। এরপরে আসলো 24-এর রক্তাক্ত জুলাই, আসলো 24-এর জুলাই বিপ্লবের সময়। বাংলার মানুষ, দামাল ছেলেগুলো রক্ত দিয়ে বিপ্লব আনলো। স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। রক্তের সাগরে স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে 72-এর বন্দোবস্তের বিরুদ্ধে তারা চূড়ান্ত বিদ্রোহ ঘোষণা করলো। তাই আজ 2024-এর জুলাই বিপ্লবের পর যে নতুন এক বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখি আমরা, 24-এর জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন সংবিধান তৈরি করার কথা বলেছি, 24-এর জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন বন্দোবস্ত, নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আওয়াজ তুলেছি, কারণ 24-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বন্দোবস্ত যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে আমাদেরকে আবার সেই 72-এর ব্যবস্থায় ফিরে যেতে হবে। তাই আজ বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, বাংলাদেশের সামনে আজকে দুটি পথ, বাংলাদেশের সামনে আজকে দুটি পথ। খুব ভালো করে মনে রাখবেন আলেম ওলামা, ইসলামপন্থী জনতা, আমার ছাত্র ভাইরা, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক মানুষ তোমাদের কাছে এসে কান পরা দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন করবা তাদের কাছে, বাংলাদেশের মানুষের সামনে আজকে দুটি পথ, দুটি বিকল্প, 3 নম্বর কোনো বিকল্প নাই। একটা হলো হয় তুমি 72-এর পক্ষে, না হয় তুমি 24-এর পক্ষে।
হয় তুমি ৭২-এর বন্দোবস্তে রাজি আর খুশি থাকবা, আর না হয় তুমি ২৪-এর নামে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করবা। তাই আমার কাছে যখন প্রশ্ন করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের সামনে যখন এই প্রশ্ন আসে, তোমরা ৭২ না ২৪ চাও, তোমরা ৭২-এর ব্যবস্থা চাও না ২৪-এর ব্যবস্থা চাও, তখন আমরা বিশ্বাস এবং ঈমান নিয়ে দৃঢ় কণ্ঠে আমরা বলতে চাই, আমরা ৭২-এর ব্যবস্থাকে উৎখাত করে ২৪-এর নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই। সুতরাং খুব ভালো করে বুঝবেন, এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই, বিভ্রান্তির কোনো সুযোগ নাই। যারা ২৪-এর জুলাই বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করতে চায়, প্রকারান্তরে তারা ৭২-এর ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে জিইয়ে রাখতে চায়। রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা, দিল্লি না ঢাকা স্লোগান তুলে, গোলামি না আজাদির স্লোগান তুলে, যেই গোলামির জিঞ্জির ছিন্ন করে দিল্লির যে আধিপত্য বাংলার মাটি থেকে উৎখাত করেছে, সেই আধিপত্য আবার নতুন ভাবে বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না আমরা, ইনশাআল্লাহ। সুতরাং আমার কথা পরিষ্কার, আমরা ২৪-এর পক্ষে। আমার কথা পরিষ্কার, আমরা ২৪-এর জুলাই বিপ্লবের পক্ষে। আমাদের দ্বিধাহীন বক্তব্য, ৭২-এর বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হোক, আমরা এটা চাই না, আমরা এটা বরদাস্ত করি না। এই হলো ২ নম্বর কারণ। ৩ নম্বর কারণ, জুলাই বিপ্লবকে এত তীব্রভাবে ধারণ করার, আপনারা শুনেছেন জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশে নতুন এক শব্দ, নতুন এক ধ্বনি শোনা যায়, সেটা হলো সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র গঠন করতে চাই। জুলাই বিপ্লবের পরে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। কথা শুনেছেন আপনারা? দুঃখ লাগে আমাদের, আফসোস লাগে যে ১৭ বছর পর্যন্ত, ১৬ বছর পর্যন্ত আন্দোলন এবং সংগ্রামে যারা আমাদের সহযোদ্ধা ছিল, ১৬ বছর পর্যন্ত যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে দলের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কর্মীরা রাতের বেলায় একদিনের জন্য নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে নাই, বন বাদারে খালে বিলে হাওড়ে যাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে, এরপরে যখন রক্ত দিয়ে আমার দামাল সন্তানেরা নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনলো, সেই নতুন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে এখন দ্বিতীয় স্বাধীনতা শুনলে ওনাদের শরীরের মধ্যে চুলকানির উপদ্রব তৈরি হয়। লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহা সমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। সুতরাং এই দ্বিতীয় স্বাধীনতা আর সেকেন্ড রিপাবলিকের কথা শুনলেই গাত্রদাহ হবে তো ফ্যাসিবাদী আওয়ামী লীগের। জুলাইয়ের নাম শুনলে গাত্রদাহ হবে আওয়ামী লীগের। দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। বিএনপির জ্বলে কেন? কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই, আমরা বাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তানকে বলতে চাই, আপনার বিএনপিকে আপনি বাকশাল মুক্ত করেন। দ্বিতীয় স্বাধীনতা সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে যাদের গাত্রদাহ হয়, ঘাট ধাক্কা দিয়ে বিএনপি দিয়ে বের করে দেন। কারণ তাদের রাজধানী ঢাকা নয়, ওরা দিল্লির রাজধানীতে স্বীকার করে। প্রিয় ভাইরা আমার, এইভাবেই 2024-এর জুলাই বিপ্লবের পর
বিপ্লবীরা ঘোষণা করেছে আগামীর বাংলাদেশ গঠন হবে তিনটি বুনিয়াদের উপর, 47, 71 এবং 24-এর চেতনার উপর। 47 নতুন করে আবার জাগ্রত হয়েছে বাংলাদেশে 26-এর হাত ধরে। 24-এর হাত ধরে আবার 47 ফিরে এসেছে। 72 সাল থেকে 24 সাল পর্যন্ত 1947-এর চেতনাকে নিষিদ্ধ একটা বিষয়ে পরিণত করে রাখা হয়েছিল। প্রশ্ন হলো 47টা কি ছিল? 47 ছিল দিল্লি এবং কলকাতার আধিপত্যকে খর্ব করে একটি মুসলিম প্রধান ইসলামের ভিত্তিতে একটি জাতিসত্তা গড়ে উঠবে। সেই জাতিসত্তা গড়ে ওঠার নামই হলো বাংলাদেশ। সুতরাং 47-এর আবার রাজনীতিতে ফিরে আসা, বাংলাদেশের রাজনীতির মূলধারায় আবার 47 গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, এটা ইসলাম বিদ্বেষী এবং ভারতীয় লেসপেন্সাররা কোনোদিনও সহ্য করতে পারে না। তো 47-এর নাম শুনলে ভারতের আধিপত্যবাদের দালালদের গায়ে জ্বলবে। বিএনপিতে কেন এতে অনাগ্রহ হয় এটা আমাদের বুঝে আসে না। আলেম সমাজকে বলবো, ইসলামপন্থীদেরকে বলবো, এমন সুযোগ শতাব্দীতে একবার আসে, 100 বছরে দ্বিতীয়বার আর এই সুযোগ ফিরবে না। 47-এর ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে যে স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করার অভিপ্রায় নিয়ে আমাদের পূর্বসূরীরা 1947 সালে দিল্লি এবং কলকাতাকে লাল কার্ড দেখিয়েছিল, 72-এর মাধ্যমে আবার সেটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। 24-এর মাধ্যমে 72-এর সেই ছাই উড়ে গিয়ে আবার নতুন করে 47 উদ্ভাসিত হয়েছে। কাজে আমরা যারা বাংলাদেশকে 47-এর চেতনার ভিত্তিতে দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরাই জুলাই বিপ্লবকে, জুলাই চেতনাকে ধারণ করি। 3টি মৌলিক কারণ বললাম, সময় শেষ দিকে আমার। এই 3 কারণে আমি জুলাই বিপ্লবকে ধারণ করি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা 47-এর বিরুদ্ধবাদী শক্তি, আপনারা জুলাইকে ধারণ করেন না। আপনারা যারা শাপলা চত্বরের চেতনাকে ধারণ করেন না, আপনারা জুলাইকে ধারণ করেন না। আপনারা যারা এভাবে জীবন রক্ত দেওয়াকে শ্রদ্ধা করেন না, জুলাইকে আপনারা ধারণ করেন না। এইভাবে এই জুলাই সনদের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তৈরি করার প্রস্তাবনা করা হয়েছে। জুলাই সনদ তৈরি হয়েছে। এই জুলাই সনদের মাধ্যমে কয়েকটি মৌলিক বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সকল ক্ষমতা বর্তমানে এক ব্যক্তির হাতে থাকে, প্রধানমন্ত্রীর হাতে। সেই প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, আর কিছু ক্ষমতা প্রধান বিচারপতির হাতে দিয়ে বিচার বিভাগকে স্বাধীন করার প্রস্তাবনা আনা হয়েছে। এইভাবে জুলাই সনদের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রস্তাবনা করা হয়েছে। সেই প্রস্তাবনা কিভাবে বাস্তবায়িত হবে, সেই বাস্তবায়ন নিয়ে যখন বিতর্ক দেখা দিল, তখন বিএনপি তখনই বলেছিল সংশোধনীর মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। এনসিপি বলেছিল সংশোধনীর মাধ্যমে নয়, নতুন সংবিধান রচনা করতে হবে, সংবিধান পুনর্লিখন। আমরা মাঝামাঝি নতুন প্রস্তাবনায় বিএনপি, এনসিপি সহ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল রাজনৈতিক দল, 33টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যেই ফর্মুলা তৈরি হলো, যেই ফর্মুলায় আমরা ঐক্যবদ্ধ হলাম, সেটা হলো একটা গণভোট হবে। সেই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সেই গণভোটের ভিত্তিতে সংবিধানকে সংস্কার করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানকে সংস্কার করে জুলাই সনদকে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এই ছিল কথা। বিএনপি নির্বাচনের আগে সংবিধান সংস্কার করার কথা মেনে নিয়েছে। বিএনপি বছরের পর বছর ধরে তার 31 দফা নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রথম দফা হিসেবে সংবিধান সংস্কারের কথা বলেছে। আর এখন নদী পার হয়ে যাওয়ার পরে বিএনপি এখন বলতেছে গণভোট বেআইনি হয়েছে। বিএনপি এখন বলতেছে সংবিধান সংস্কার করবে না। তারা গতানুগতিক বিগত 17টি সংশোধনী যেভাবে হয়েছে,
যেভাবে বিগত দিনে 17টি সংশোধনী হয়েছে, সেই রকম দুর্বলভাবে আরেকটি নতুন সংশোধনীর মাধ্যমে বিএনপি প্রায় 70% গণমানুষের গণরায়, গণভোটের রায়কে তুড়ি মেরে উড়িয়ে দিতে চায়। তাই আমরা বিএনপিকে তার কল্যাণকামী হিসাবে সতর্কবার্তা জারি করেছি। আজ এ কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। 1970 সালে বাংলার মানুষ তারা ভোট দিয়েছিল, রায় দিয়েছিল। স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী বাংলাদেশের মানুষের সেই আত্মমর্যাদার গণরায়কে তারা মেনে নেয়নি। পরিণামে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত শেখ হাসিনা উন্নয়নের গণতন্ত্রের মাধ্যমে জনগণকে তাদের রায় এবং অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছিল। এর পরিণামে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে উৎখাত হয়ে যেতে হয়েছে। এখন আবার নতুন করে 50% ধানের শীষের ভোটে ক্ষমতায় গিয়ে 70% হ্যাঁ ভোটকে তারা হাইকোর্ট দেখানোর চেষ্টা করতেছেন। এবং এই জন্য বিএনপির মধ্যে একটা ঘাপটি মেরে বসে থাকা আমাদের বাংলাদেশ বিরোধী একটা অপশক্তি জনাব তারেক রহমান সাহেবকে বিভ্রান্ত করছেন বলে আমরা আশঙ্কা করি। আমাদের স্পষ্ট বার্তা হলো এই, যদি গণভোটের গণরায়কে এভাবে আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে থাকেন, তাহলে এর পরিণাম আপনাদের জন্য ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমাদের স্পষ্ট বার্তা হলো এই, আমরা গণভোটের গণরায় কার্যকর করার জন্য আমাদের সর্বশেষ শক্তিটুকু আমরা ব্যয় করব। আমরা আমাদের জীবন দিতে পারি, 1,500 সন্তানের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি না। আমরা লড়াই করে আবার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে পারি। 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধার আত্মত্যাগের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমরা বাংলাদেশে রক্ত দিয়ে জীবন দিয়ে যেই ফ্যাসিবাদকে বিদায় করেছি, সেই বাংলার ক্ষমতার মসনদে নতুন করে আর কোন ফ্যাসিবাদ জন্ম হতে দিতে পারি না। সুতরাং এই বিপ্লব এবং সংগ্রামের উত্তাল ভূমি, বিপ্লব এবং সংগ্রামের উত্তাল এই জনপদ গাজীপুরের জনগণকে আমরা বলবো, আপনারা বা গাজীপুর মহানগরের জেলার প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি উপজেলাকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ হিসেবে গড়ে তুলুন। আমরা জুলাই বিপ্লব বাস্তবায়নের মাধ্যমে, জুলাই সনদ কার্যকর করার মাধ্যমে আগামীর বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করে সেই 47-এর ভিত্তিতে, 71-এর মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, 24-এর জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে এক নতুন বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশে মুসলমানদের 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য এবং তাদের চিন্তা চেতনা প্রতিফলিত হবে। কোন আধিপত্যবাদী শৃঙ্খল বাংলার মানুষ আর কোনোদিন সহ্য করবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আগামী দিনের বিপ্লব এবং সংগ্রামে আপনাদেরকে এভাবেই অবিচল, অটল, অনড় ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই নাগরিক সমাবেশ সাফল্যমণ্ডিত করার জন্য গাজীপুরের সকল নেতা কর্মী, দায়িত্বশীল ভাইদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রের পক্ষ থেকে আমি শুকরিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। স্লোগান তুলবেন, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।